হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ইতিপূর্বে তোমরা দেখেছো যে আমি আমার এই চ্যানেলে কারক ও বিভক্তির বিভিন্ন পর্ব আমি আপলোড করেছি এই চ্যানেলে। আজকে আমি চেষ্টা করছি যে কারক বিভক্তির যে লাস্ট পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব, এই যে পর্বটা এটা শেষ করা, অর্থাৎ কারক বিভক্তি যে ব্যাকরণের অধ্যায় পুরো পার্টটা আমি শেষ করার চেষ্টা করছি বন্ধুরা। তবে ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা কিন্তু ভিডিওটি কখনোই স্কিপ করে যাবে না বা কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে তোমরা কিন্তু আমি যে কিভাবে কোন টেকনিকে বা আমি কি সহজ উপায়ে কারকটা বোঝাচ্ছি, তাহলে তোমরা কিন্তু সেটা মিস করবে। তাই বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো বা ক্লাস 7-এর যারা শিক্ষার্থী, 8-এর শিক্ষার্থী, 9-এর শিক্ষার্থী বা আগামী দিনে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে বলে স্থির করেছো, বিসিএস এই ধরনের কোনো পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু কারক বিভক্তি অল্প হলেও লেগে থাকে প্রয়োজনে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরোপুরি দেখতে থাকো। আশা করি তোমাদের কাজে আসবে। আর তোমাদের কাজে এলে আমার এই ভিডিও তৈরি করা এবং আমি নিজেকে সার্থক বলে মনে করব। তো বন্ধুরা, চলো আজকে শুরু করা যাক নতুন এক ভিডিও। এবং কারকের সর্বশেষ যে দুই পার্ট বাকি রয়েছে, অধিকরণ কারক এবং ভাগ, অধিকরণ কারক এবং আমাদের ওই সম্বন্ধ বা যাকে আমরা বলি নিমিত্ত কারক, এবং দুই অকারক পদ রয়েছে, কারক এবং অকারক, মানে অকারক পদ রয়েছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সেই দুটো পদ নিয়ে আমরা আলোচনা করে আজকের কারক বিভক্তি অধ্যায় শেষ করব। এবং সেই সঙ্গে আমাদের দশম শ্রেণীর মাধ্যমিক বোর্ডের নিয়ম অনুযায়ী যে ব্যাকরণের যে প্রথম ভাগটা অর্থাৎ কারক ও বিভক্তি, সেটা আমাদের শেষ হবে। তো বন্ধুরা, সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। এবং আরও বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে থাকো। কমেন্ট করলে আমার কি হয়, কমেন্ট করলে আমরা ভিডিও করতে আরও উৎসুক হই, আনন্দিত হই। এবং সেই সঙ্গে আরও বলে রাখি, কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই যে ভিডিও, তার কোন দিকটা খারাপ দিক, তার ভিডিও কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি, কিংবা আরও যে খারাপ যদি দিক থেকে থাকে বোঝানোর কোয়ালিটি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই দিকগুলোর সংশোধন করার। তো বন্ধুরা, চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, আমি এখানে প্রথমেই বোর্ডে লিখে রেখেছি যে অধিকরণ কারক। তো আমরা ইতিপূর্বে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান দেখে নিয়েছি। আজকে আমরা অধিকরণ দেখব এবং নিমিত্ত কারক দেখব। তো বন্ধুরা, অধিকরণ কি? বন্ধুরা, অধিকরণ হচ্ছে ক্রিয়া আধার, ক্রিয়া যাকে আধার করে থাকে। কি বললাম? ক্রিয়ার আধারকে অধিকরণ বলে, অর্থাৎ কিনা ক্রিয়ার আধারকেই বলা হয় অধিকরণ। ধরো আমি এখানে লিখলাম যে পকেটে খাতাটি রয়েছে। সুতরাং বন্ধু, এখানে ক্রিয়াপদ কোনটা? এখানে ক্রিয়াপদ হচ্ছে রয়েছে। তোমরা দেখে নাও, ক্রিয়াপদ রয়েছে। এবং আমি কি বললাম? সংজ্ঞায় বললাম যে ক্রিয়া যাকে আধার করে থাকে। সুতরাং বন্ধুরা, ক্রিয়া কাকে আধার করে আছে? খাতাটি কোথায় রয়েছে বন্ধু? রয়েছে, এই ক্রিয়া আধার করে রয়েছে পকেটে। সুতরাং ক্রিয়া যাকে আধার করে থাকে তাকে বলা হয় অধিকরণ কারক। আবারও বলছি, ক্রিয়া যাকে মানে আধার করে থাকে তাকে আমরা অধিকরণ কারক বলে থাকি। এবং সেই সঙ্গে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাতে পারি তোমাদেরকে যে বেড়াবেড়িতে মন্দির রয়েছে। সুতরাং বন্ধুরা, ক্রিয়া হচ্ছে রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে ক্রিয়া মন্দির রয়েছে, কোন জায়গাকে কেন্দ্র করে রয়েছে? না, বেড়াবেড়িকে কেন্দ্র করে। সুতরাং ক্রিয়া যাকে আধার করে থাকে তাকে আমরা বলি অধিকরণ কারক। সুতরাং বেড়াবেড়ি হচ্ছে এখানে অধিকরণ কারক। আর তোমরা জানো যে শব্দের সঙ্গে যে মানে যুক্ত থাকে তাকে বলা হয় শব্দ বিভক্তি। সুতরাং এখানে বেড়াবেড়ি যদি অধিকরণ কারক হয়, তেটা হবে হচ্ছে তোমাদের তে বিভক্তি, আর আগেরটা হবে অধিকরণ কারক এবং এ বিভক্তি। কারণ মেন শব্দ হচ্ছে পকেট, তার সঙ্গে কিন্তু আমাদের এটা যোগ হয়েছে,
তাই এটা হচ্ছে বিভক্তি আর এখানে এটা হচ্ছে বিভক্তি। তোমরা আবার বোর্ডটা দেখে নাও ভালো করে। তারপর আমি অধিকরণ কারকের যে ভাগগুলো রয়েছে সেই ভাগের মধ্যে আমি চলে যাব বন্ধুরা। তবে শেষ মানে একটু ভালো করে দেখো, কাজে লাগবে আশা করি, খারাপ হবে না। যদি ভিডিও কোয়ালিটি, আবার বলছি ভিডিও কোয়ালিটি বোঝানোর টেকনিক এই ধরনের যদি খারাপ হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু ছবি কোয়ালিটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব যতটা সম্ভব দ্রুত এটাকে সমাধান করার। তো বন্ধুরা বোর্ড দেখেছো, এবার চলো আমি চলে যাচ্ছি তোমাদের এই অধিকরণ কারকের যে ভাগের মধ্যে। তো প্রথম ভাগের মধ্যে রয়েছে, তার আগে আমাদের জেনে রাখতে হবে যে অধিকরণ কারকের মেনলি কী ভাগ। অধিকরণ কারকের যে ভাগের মধ্যে রয়েছে সেটা হচ্ছে স্থানাধিকরণ, কালাধিকরণ এবং বিষয়াধিকরণ। স্থানাধিকরণ, কালাধিকরণ এবং বিষয়াধিকরণ। তো বন্ধুরা এছাড়াও আরও রয়েছে, যেমন অধিকরণে বিপসা। কি বললাম? স্থানাধিকরণ, কালাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, অধিকরণে বিপসা। স্থান মানে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা জায়গা বোঝাবে বা স্থান বোঝাবে, এবং কালাধিকরণ মানে কি বন্ধুরা? সময় বোঝাবে বা কোনো কাল বোঝাবে। আচ্ছা, অধিকরণে বিপসা মানে এর আগে আমরা করেছি, বিপসা মানে কি না, একই পদ যখন দুবার ব্যবহৃত হয় বা পাশাপাশি বারবার ব্যবহৃত হয় তাকে বলা হয় বিপসা। সেক্ষেত্রেও এমন অধিকরণ পদ রয়েছে বন্ধুরা যেগুলো পাশাপাশি দুবার বসে, তাকে বলা হয় অধিকরণে বিপসা। বিষয়াধিকরণ বন্ধুরা কি? বিষয়াধিকরণ না পার্টিকুলার কোনো একটা বিষয় বোঝাবে, তাকে আমরা বিষয়াধিকরণ বলি। যেমন রাম অঙ্কে কাঁচা, অঙ্কের তলায় যদি আন্ডারলাইন দেয় বন্ধুরা তাহলে অঙ্কে হচ্ছে বিষয়, সুতরাং বিষয়টা হচ্ছে অঙ্ক, সেই অঙ্কে কাঁচা, রাম অঙ্কে কাঁচা, তাই অঙ্কটা হচ্ছে বিষয়, এক্ষেত্রে হবে বিষয়াধিকরণ। তো তবুও আমরা দেখে নিচ্ছি যে অধিকরণ কারকের কী কী ভাগ বললাম। স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ এবং সর্বশেষ রয়েছে বন্ধুরা হচ্ছে আমাদের অধিকরণে বিপসা। বিপসা মানাটা বারবার বলছি, মনে রেখো। বিপসা মানে হচ্ছে বন্ধুরা দুবার। তো এই গেল আমাদের মূলত অধিকরণের চারটে ভাগ: স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, অধিকরণে বিপসা। তো এবার এই চারটে ভাগকে আমি কি করব না, তার সংজ্ঞা এবং কিভাবে এই জিনিসটা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম যে পয়েন্টটা, স্থানাধিকরণ কি বন্ধুরা? না, স্থানাধিকরণ হচ্ছে, দেখতে থাকো না, বুঝতেই পারছো যে সংজ্ঞার মধ্যে কী বোঝাবে, যে অধিকরণ কারকের দ্বারা কোনো স্থান জায়গা বোঝায় তাকে স্থানাধিকরণ বলে। কি বললাম? যে অধিকরণ কারকের দ্বারা কোনো স্থান বা জায়গা বোঝায় বন্ধুরা তাকে বলা হয় স্থানাধিকরণ। যেমন আমি যদি এখানে এই মুহূর্তে লিখি যে ট্রেনটি হাওড়া ছাড়লো, ট্রেনটি হাওড়া পৌঁছালো। তো বন্ধুরা তোমরা এখানে দেখো যে এখানে জায়গা কোনটা পাচ্ছি আমরা? হাওড়া। ক্রিয়া কোনটা বন্ধুরা? পৌঁছালো। আর রয়েছে ট্রেনটি। তাহলে সংজ্ঞায় কি বলেছে? ক্রিয়া যাকে আধার করে থাকে। তাহলে এই পৌঁছালো, এটা কাকে আধার করে আছে? ট্রেনটাকে। অর্থাৎ এই পৌঁছালো অর্থাৎ পৌঁছালোটা ক্রিয়া বললাম, এই ক্রিয়া কাকে আধার করে আছে? না, ট্রেনটিকে। সুতরাং বন্ধুরা এখানে ট্রেনটি ভুল বলছি, হাওড়াকে আধার করে আছে। কাকে আধার করে আছে বন্ধুরা? পৌঁছালো হচ্ছে হাওড়াকে, ক্রিয়া হাওড়াকে আধার করে আছে। তাহলে এখানে হচ্ছে বন্ধুরা হাওড়া হচ্ছে তোমার অধিকরণ কারক। আর যেহেতু এটা স্থান বোঝাচ্ছে বা জায়গা বোঝাচ্ছে বন্ধুরা হাওড়া, তাই আমরা হাওড়াটাকে করব স্থানাধিকরণ। যদি পরীক্ষায় বলে দেয় যে অধিকরণ কারকের কোন ভাগের মধ্যে পড়ছে এটা, তাহলে আমরা লিখবো হচ্ছে স্থানাধিকরণ। আর যদি নর্মালি বলে যে কারক বিভক্তি করো, তাহলে আমরা অবশ্যই লিখবো অধিকরণ কারকে শূন্য বিভক্তি। চলো এবার দেখে নিয়ে আমরা পরের যে ভাগটা রয়েছে অধিকরণ কারকের, আমরা সেই ভাগটার মধ্যে চলে যাব। এটা মুছলাম। পরের যে ভাগটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে কি না, কালাধিকরণ। এর আগে মনে আসতে পারে যে এর কাল নিয়ে কিন্তু একটা আমরা করেছিলাম অপাদান কারকে, যেমন সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওখানে কাল তো অবশ্যই ছিল, সন্ধ্যা কাল থেকে হচ্ছে, কিন্তু অবশ্যই থেকে একটা শব্দ ছিল, মানে থেকে প্রপারলি থাকতেও পারে আর উজ্জ্বল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরে নিতে হয়। কিন্তু আমরা
যদি না থাকে উহ্য থাকে ধরে নিতে হয়। কিন্তু এই যে কালাধিকরণ করব, এই কালাধিকরণের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু একটু আলাদা অপাদান কারকের থেকে। কালাধিকরণ কারক কি কাকে বলে না, যে অধিকরণ কারকে কি হয় কাল বোঝায় বা কাল নির্দেশ করে তাকে আমরা বলি অধিকরণে কাল বা কালাধিকরণ। কি বললাম, যে অধিকরণ কারকে কাল নির্দেশ করে তাকে আমরা বলি বন্ধুরা কালাধিকরণ। যেমন আমি যদি বলি শরৎকালে দুর্গাপূজা হয়, শরৎকালে দুর্গাপূজা হয়, শরৎকালে দুর্গাপূজা হয়। তো বন্ধুরা এখানে শরৎকালে পরীক্ষা আন্ডারলাইন দেয়, তাহলে এখানে কাল কোনটা বন্ধুরা, এখানে বলেই দিচ্ছে যে শরৎকাল কি পূজা হয় না দুর্গা পূজা, আর হয়টা কি ক্রিয়া। তাহলে ক্রিয়াটা মানে এই যে ক্রিয়া, হয়টা তো ক্রিয়া বললাম, যে ক্রিয়া কাকে আধার করে আছে, শরৎকালকে। ঠিক আছে, কারণ শরৎকাল না হলে অন্য সময় দুর্গাপূজা হয় না এই হিসেবে। তো সুতরাং শরৎকালটা হচ্ছে এখানে কালাধিকরণ বা অধিকরণ কারক। এবার কথা হচ্ছে যদি বিভক্তি লিখতে বলে, কারো বিভক্তি করতে বলে, তাহলে লিখবো অধিকরণ কারকে এ বিভক্তি, কারণ শরৎকাল তার সঙ্গে এই একারটা কিন্তু যুক্ত হয়েছে আলাদাভাবে। সুতরাং মেনলি হচ্ছে শরৎকাল শব্দটা তার সঙ্গে এ যোগ হয়েছে, তাই আমরা লিখবো অধিকরণ কারকে এ বিভক্তি। আর যদি আমাদের বলে কোন ভাগের মধ্যে পড়েছে অধিকরণ, তাহলে বলবো অবশ্যই কালাধিকরণ। দেখে নাও, দেখে নিয়ে আমরা পরের যে ভাগটা রয়েছে পরের ভাগের মধ্যে আমরা প্রবেশ করব। এটা মুছে যাক বন্ধুরা। পরের যে ভাগটা রয়েছে, পরের যে ভাগ রয়েছে তাদের বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ, বিষয়াধিকরণ। তো বন্ধুরা যে বিষয়াধিকরণ কি, বিষয়াধিকরণ হচ্ছে কোনো কিছু বিষয়কে বোঝাবে। একটু আগে বলছিলাম অঙ্ক হতে পারে, যে কোনো বিষয়, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, যে কোনো বিষয় বলুন না কেন সেক্ষেত্রে কিন্তু এটা বিষয়াধিকরণ হয়ে থাকে। বা অনেক ক্ষেত্রে আনন্দ, হাসি, কান্না, কারণ রাম আনন্দে হাসছে, নিশ্চয়ই সে একটা কোনো বিষয়ে তার মজা পেয়েছে তবেই সে হাসছে, সুতরাং আনন্দটা এখানে হবে বিষয়। তো আমি যদি লিখি যে রাম অঙ্কে কাঁচা, রাম অঙ্কে কাঁচা, তো বন্ধুরা এখানে রাম কর্তা তোমরা দেখতেই পাচ্ছ, আর কাঁচা হচ্ছে রাম অঙ্কে কাঁচা। বন্ধুরা দেখতে পাচ্ছ যে রাম হচ্ছে কর্তা, এবং এখানে বিষয় আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি সচরাচর, এটা কি অঙ্ক, অঙ্কটা একটা সাবজেক্ট বা বিষয় বোঝাচ্ছে। তাই বন্ধুরা কি এই অঙ্কের নিয়ে যদি পরীক্ষায় আন্ডারলাইন দেয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা উত্তরে লিখবো হচ্ছে বিষয়াধিকরণ, নতুবা আমরা কিন্তু লিখে দেবো অধিকরণ কারকে এ বিভক্তি। বোঝা গেল। বা পঞ্চু ভৌত বিজ্ঞানে 0 পেয়েছে, ঠিক আছে, তাহলে বিষয় কোনটা ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যদি আন্ডারলাইন দেয় আমরা অবশ্যই লিখে দেবো অধিকরণ কারক বা বিষয়াধিকরণ। কিংবা যদি পরীক্ষায় দিয়ে দেয় এইখানে না দিয়ে এখানে দেয় রামের তলায়, সেক্ষেত্রে কিন্তু আর অধিকরণ কারক হবে না। কারণ আমি যদি প্রশ্ন করি ক্রিয়াকে কে অঙ্কে কাঁচা, কে রাম, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হয় বন্ধুরা, আগে বলেছি সেই একটা ছক লিখে কে দিয়ে প্রশ্ন করলে কি হচ্ছে বন্ধুরা কর্তৃকারক হয়, এবং এইখানে দাগলে কি হবে কর্তৃকারক 0 বিভক্তি। এটা দেখে নাও। নেক্সট আমি আসবো হচ্ছে অধিকরণে বিপসা। মুছলাম বন্ধুরা এটা। নেক্সট দেখো বন্ধুরা যে অধিকরণে বিপসা, অধিকরণে বিপসা। আচ্ছা বিপসা মানে আমি কি বলেছিলাম, বিপসা মানে বলেছিলাম হচ্ছে যে বারবার বা একাধিকবার। সুতরাং এর আগে যে আমরা বিপসা করেছিলাম মানে কর্মে বিপসা, যে বিপসা করেছিলাম ওখানে আমি সংজ্ঞায় কী বলেছিলাম, একই কর্মপদ পাশাপাশি যখন দুবার বসবে তখন তাকে বলা হয় কর্মে বিপসা। এক্ষেত্রেও বন্ধুরা সেই একই সংজ্ঞা হবে, খালি কর্মের জায়গায় অধিকরণ বসবে। আমরা কি বলবো না, যে অধিকরণ কারকে একই অধিকরণ পদ পাশাপাশি দুবার বসবে তাকে আমরা বলি অধিকরণে বিপসা। কি বললাম, যে অধিকরণ কারকে একই অধিকরণ পদ পাশাপাশি দুবার বসবে তাকে আমরা বলি বন্ধুরা অধিকরণে বিপসা। যেমন দেখো যদি লিখি, যদি লেখা যায় একটা উদাহরণ সিম্পল হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কি বলা হচ্ছে না। দেখো বনে বনে, বনে বনে বসন্তের ফুল, বনে বনে বসন্তের ফুল ফুটছে, তাহলে বন্ধুরা ক্রিয়া কোনটা ফুটছে,
তাহলে ক্রিয়ার আধার কোনটা, মানে ক্রিয়াটা কোথায় ঘটছে, বনে ঘটছে। ভালো করে বুঝবে। যেমন দুর্গাপূজাটা কোথায় হচ্ছে, কোন কালে, শরৎকালে, অর্থাৎ নির্দিষ্ট কালে হচ্ছে। সেক্ষেত্রে এই যে ফুটছে ক্রিয়া, এই ক্রিয়াটা কোথায় হচ্ছে, বনে। অর্থাৎ এই যে বন, একটা অধিকরণ পদ, এটা পাশাপাশি দুবার বসছে, সুতরাং একই অধিকরণ পদ যদি পাশাপাশি দুবার বসে তখন তাকে বলা হয় বন্ধুরা অধিকরণে বিপসা। বনে বনে বসন্তের ফুল ফুটছে, তখন বনে বনে হচ্ছে অধিকরণে বিপসা। মানে এই যে প্রশ্ন করি কোথায় কোথায় ফুল ফুটছে, না বনে বনে ফুল ফুটছে, এই যে কোথায় কোথায়, ঠিক আছে, তখনই হচ্ছে কি অধিকরণে বিপসা। আবার দেখে নাও পরের যে আমাদের কারকের ভাগ রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না আমাদের নিমিত্ত কারক। আমি সরাসরি সেখানে চলে যাবো নিমিত্ত কারকের মধ্যে। তো তার আগে তোমরা একবার এটা বোর্ডটা দেখে নাও যে কীভাবে এটা হয়েছে। আর যদি অধিকরণ কারকের কোনো ভাগের মধ্যে, এই 4টে ভাগ বললাম, এই 4টে ভাগের মধ্যে যদি কোনো ভাগ অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চেষ্টা করব সেই সমস্যা সলভ করার যতটা পারা যায়। তার আগে তোমরা বোর্ডটা আবার দেখে নাও। তো এই ছিল বন্ধুরা অধিকরণ কারকের যে ভাগ, সেগুলো একবার আলোচনা করে দেওয়া হলো ছোটো করে। এবার আমি চলে যাব হচ্ছে তোমাদের সঙ্গে নিমিত্ত কারক। এটা আমি এটা লাস্টেরই করাচ্ছি, যেহেতু ছোটো একটা পার্ট, একদম অত্যন্ত ছোট, তাই এর কোনো ভাগ নেই। সচরাচর শুধু কাকে বলে এবং কি বিভক্তি হয়, কীভাবে হয়, এটা আমাদের জানলে হয়ে যাবে। তাই বেশি সময় এটা লাগবে না। পরে আমি চলে যাব অকারক পদে। নেক্সট যে করাচ্ছি দেখো নিমিত্ত কারক। নিমিত্ত কারক, আচ্ছা ছকে কি বলেছিলাম একটু ভেবে দেখো। ছকে বলেছিলাম হচ্ছে নিমিত্ত কারক আমরা তখনই করব বা তাকে বলবো বা আমরা বুঝতে পারবো যে কোনটা নিমিত্ত কারক। ওখানে বলা হয়েছিল যে জন্য, উদ্দেশ্য, সম্প্রদান, এই ধরনের যদি কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিমিত্ত কারক হয়ে থাকে। তো যদি সংজ্ঞায় দেওয়া যায় যে যদি বাক্যের মধ্যে কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, কোনো জন্য বোঝানো হয়, উদ্দেশ্য বোঝানো হয়, সম্প্রদান বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কি হয়, নিমিত্তকারক হয়ে থাকে। এবং নিমিত্তকারকে বিভক্তিও হয়, অনুসর্গও হয়। যেমন জন্য, উদ্দেশ্য যদি বাক্যের সঙ্গে থাকে এবং যার নিচে আন্ডারলাইন থাকবে তার সঙ্গে যুক্ত না হয়ে যদি পাশে আলাদাভাবে থাকে এবং আন্ডারলাইন দেওয়া থাকে, তবেই কিন্তু জন্য অনুসর্গ আমরা লিখতে পারবো। যদি আন্ডারলাইন দেওয়া থাকে জন্য, উদ্দেশ্য এই পর্যন্ত, তবেই কিন্তু আমরা অনুসর্গ লিখতে পারবো, অর্থাৎ কিন্তু নয়। যতটুকু আন্ডারলাইন দেওয়া থাকে পরীক্ষায় ঠিক ততটুকুর মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে। তো যদি দেখাই নিমিত্ত কারক, তাহলে কী বললাম, জন্য, উদ্দেশ্য, সম্প্রদান, ইচ্ছা প্রকাশ ইত্যাদি বোঝালে কী হয়, নিমিত্ত কারক। তো আমি যদি বলি মেয়েদের জন্য বিদ্যালয়, মেয়েদের জন্য বিদ্যালয়, তো বন্ধুরা যদি পরীক্ষায় এই পর্যন্ত আন্ডারলাইন দিয়ে দেয় তাহলে আমাদের কী করতে হবে না, আমরা এই কী বললাম সংজ্ঞায়, কী বললাম না, যে কারকে কোনো কিছু উদ্দেশ্য, সম্প্রদান, নিমিত্ত, জন্য ইত্যাদি বোঝায় তখন সেক্ষেত্রে হয় কি নিমিত্ত কারক। তাহলে এখানে জন্য পর্যন্ত আন্ডারলাইন দেওয়া রয়েছে, তাই এক্ষেত্রে আমাদের আর কোনো চাপের ব্যাপারই রইল না। আমরা এটা সরাসরি দেখে বুঝতে পারছি এটা নিমিত্ত কারক হবে। আমরা কী লিখব, নিমিত্ত কারকের জন্য অনুসর্গ। বা আমি যদি আরেকটা লিখি, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। তো বন্ধুরা এখানে ধরো অন্ধজনে আন্ডারলাইন আছে, এক্ষেত্রে আমায় কি প্রশ্ন করতে হবে না, এখানে দেখো জন্য, উদ্দেশ্য, সম্প্রদান এরকম কারণও কিছু দেওয়া নেই, কোনো কিছু এখানে দেওয়া নেই। তাই আমি কী করে চিনবো এটা নিমিত্ত কারক হচ্ছে, নিমিত্ত কারকের চিহ্ন কী হবে না, এখানে উদ্দেশ্য, জন্য, সম্প্রদান, ইচ্ছা প্রকাশ সব কিছু উজ্জ্ব আছে এবং সেটা আমাকে ধরে নিতে হবে। যদি প্রশ্ন করা হয় এইভাবে, যদি প্রশ্ন করি কাদের উদ্দেশ্যে আলো দেওয়ার কথা বলা হচ্ছে, না অন্ধজনের উদ্দেশ্যে। কী বললাম, কাদের উদ্দেশ্যে আলো দেওয়ার কথা বলা হচ্ছে, না অন্ধজনের উদ্দেশ্যে। সুতরাং বন্ধুরা দেখলে প্রশ্নের মধ্যে কিন্তু উদ্দেশ্য চলে আসছে, তাহলে উদ্দেশ্য এখানে উজ্জ্ব আছে। তাহলে আমরা কী লিখবো, এটা নিমিত্ত কারকে, যেহেতু এখানে এই ধরনের জন্য, উদ্দেশ্য কিছু নেই তাই অনুসর্গ এখানে হবে না। তাই এখানে অন্ধজন কথাটা তার সঙ্গে জনের সঙ্গে এ যোগ আছে, তাই এই যে একারটা যোগ আছে, একারটা আমরা লিখে দেবো হচ্ছে নিমিত্ত কারকে এ বিভক্তি। তো বন্ধুরা এটা ছিল নিমিত্ত কারক। তোমরা একবার চোখটা বুলিয়ে নাও, আমি এবার যে কারক আর অকারক পদ রয়েছে সেটাই চলে যাব।
তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের নিমিত্ত কারকের যে পাঠটা, একটুখানি বললাম, ছোট্ট পাঠ মিটে গেল। আমাদের কারকটা এখানে মিটলো, কারক ও বিভক্তিটা মিটলো, কিন্তু এখনও অকারক পদটা মেটেনি। অর্থাৎ অকারক পদটা কিন্তু এখন আমাদের করতে হয়। বন্ধুরা তোমরা জানো হয়তো যে অকারক পদ কিন্তু দুই প্রকার। সেটা আমরা আমাদের আমার ফার্স্ট টার্ম যখন পরীক্ষা হয় তখন আমরা দেখেছি যে ক্লাস 10-এর যে অকারক পদ কিন্তু দুই প্রকার। তো সেক্ষেত্রে অকারক পদ কাকে বলে এবং কিভাবে অকারক পদ চিহ্নিত করব সেটা আমাদের একটু জানতে হবে। যদি আমরা জানতে পারি, মানে জেনে যাই, তাহলে কিন্তু অকারক পদ খুব সহজে আমাদের চিহ্নিত করা যাবে, কোনো সমস্যা হবে না। তো তার আগে আমরা দেখব হচ্ছে অকারক পদ। যদি ভাগটা আমরা দেখে নিই, ভাগ হচ্ছে বন্ধুরা একটা হচ্ছে সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ, আর একটা হচ্ছে বন্ধুরা সম্বোধন পদ, সম্বোধন পদ। এই হচ্ছে দুই ভাগ অকারক পদের, ঠিক আছে। এবার হচ্ছে সম্বন্ধ পদ, মানে কারো সঙ্গে সম্পর্ক আছে বা সম্বন্ধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সম্বন্ধ পদটা ইউজ হয়। আর অন্যদিকে সম্বোধন পদটা কখন ইউজ হয়? সম্বোধন পদে তখনই ইউজ হয় না কাউকে ডাকা বা কাউকে আহ্বান বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সম্বোধন পদটা ইউজ করা হয়। তো সম্বন্ধ পদের ক্ষেত্রে কোন কোন বিভক্তি ব্যবহার করা হয়? সাধারণত র এবং এর। সম্বন্ধ পদের ক্ষেত্রে র এবং এর, এই দুই বিভক্তি কিন্তু হয়ে থাকে বন্ধুরা। আর সম্বোধন পদের ক্ষেত্রে বন্ধুরা কি হয়? সম্বোধন পদের ক্ষেত্রে কেবল বন্ধুরা শূন্য বিভক্তি হয়ে থাকে। এটা মাথায় রাখবে যে সম্বন্ধ পদের বিভক্তি কেবল দুটো, র এবং এর, আর সম্বোধন পদের বিভক্তি হচ্ছে শূন্য। এটুকু বুঝতে পারলে মোটামুটি অনেকটাই আমাদের জানা যাবে যে কীভাবে এটা হচ্ছে। তো কথা হচ্ছে সম্বন্ধ পদ, একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যে কীভাবে এটা সম্বন্ধ পদ হচ্ছে। না, আমি যদি দিই কৃষ্ণনগরের মাটির পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল। তো এখানে দেখো পরীক্ষায় ধরো মাটির নিচে আন্ডারলাইন দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি আগে বাক্যটা ভালো করে দেখবো যে কী বলতে চাইছে, তারপর আমি কারক না অকারক সেটা চিহ্নিত করব। এখানে বলেছে দেখো কৃষ্ণনগরের মাটির পুতুল, তাহলে পুতুলটা কি দিয়ে তৈরি, প্রশ্ন করতে হবে পুতুলটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। তার মানে পুতুলটার সঙ্গে মাটির একটা রিলেশন রয়েছে, একটা সম্পর্ক রয়েছে বা সম্বন্ধ রয়েছে। আমি আবারও বলছি পুতুলটা কী দিয়ে তৈরি? তার উত্তর আমরা কী পাচ্ছি? মাটি দিয়ে তৈরি। উত্তরে কী পাচ্ছি? মাটি দিয়ে তৈরি। এবং স্বভাবতই বন্ধুরা দেখো, যেহেতু পুতুলটার সঙ্গে মাটির একটা সম্পর্ক রয়েছে, প্লাস দেখো মাটির সঙ্গে র যোগ রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কী বললাম? পুতুলটার সঙ্গে মাটির একটা যোগাযোগ রয়েছে, তার সঙ্গে কিন্তু একটা র রয়েছে, মানে সম্বন্ধবাদের চিহ্ন রয়েছে বা বিভক্তি রয়েছে। এক্ষেত্রে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে যার নিচে এটা আন্ডারলাইন দেওয়া রয়েছে, যে মাটির নিচে দেওয়া রয়েছে, এটা হবে সম্বন্ধ পদের র বিভক্তি। আমরা যদি কোনো কারক করতে যাই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এইভাবে আমাদের সম্বন্ধটা বা সম্পর্কটা খুঁজতে হবে, এবং তারপর দেখব সেই যার নিচে আন্ডারলাইন আছে তার সঙ্গে র বা এর যোগ আছে কিনা, তাহলে কিন্তু এটা হবে সম্বন্ধ পদ হবে। আর নেক্সট দেখো বন্ধুরা সম্বোধন পদ রয়েছে। সম্বোধন পদে কি না বন্ধুরা, সম্বোধন পদে হচ্ছে কাউকে আহ্বান করা, কাউকে ডাকা। তাহলে আমি যদি বলি হায় ভগবান, হায় ভগবান, দিয়ে বিস্ময় চিহ্ন দিলাম একটা, দিয়ে এটা আন্ডারলাইন দিলাম, দিয়ে লিখে দিলাম যে রক্ষা করো, রক্ষা করো। তাহলে বন্ধুরা আমি আগেই বলেছি কি না, সম্বোধন পদ, আমি মুছে দিই একটু ভালো করে দেখার জন্য, এটা মুছে দিই। তো সম্বোধন পদটা আমি এখানে আলাদা করে দেখাচ্ছি আর একবার। দেখো না, সম্বোধন মানে কি বললাম? কাউকে আহ্বান করা বা ডাকা। আর এর কি হয়? এর হচ্ছে শূন্য বিভক্তি হয় বন্ধুরা সবসময়। আমি যে একটা উদাহরণ দিয়ে বোঝাই যে হায় ভগবান, হায় ভগবান রক্ষা করো, হায় ভগবান রক্ষা করো। তো বন্ধুরা এই নিচে যদি আন্ডারলাইন থাকে, হ্যাঁ, হায় ভগবানের নিচে, তাহলে তোমার সভাপতি প্রশ্ন করে দেখো যে আমি কাকে ডাকছি মন থেকে। আমি কি বললাম? কাউকে আহ্বান করা। সম্বোধন মানে কাউকে হচ্ছে আহ্বান করা বা ডাকা। তাহলে বন্ধু যার নিচে আন্ডারলাইন করা রয়েছে দেখো আমি ডাকছি, আলটিমেটলি হায় ভগবান, আমি ওকে ডাকছি, আহ্বান করছি। এই ডাকা বা আহ্বান করা বোঝালে কী হয়? সম্বোধন পদ হয়।
আর সহবতে আমি কি বলি, সম্বোধন পদে শূন্য বিভক্তি হয়। তোমরা দেখে নাও যে ভগবানের সঙ্গে কিন্তু কোনো শব্দ যোগ নেই বা কোনো বিভক্তি যোগ নেই, তাই কি হবে না হাই ভগবানটা হচ্ছে সম্বোধন পদের শূন্য বিভক্তি। দ্যাটস ইট। এটাই ছিল আমাদের সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ। এবার আমরা দেখবো হচ্ছে অকারক পদ কাকে বলে। কারণ হচ্ছে অকারক পদ না জানলে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারবো না। তো অকারক পদ আমরা লাস্টে জেনে নিই, তাহলে কিন্তু আমাদের এই অধ্যায়টা বা এই যে পর্বটা আমাদের কালো বিভক্তির টোটাল যে অধ্যায়টা সেটা আমাদের শেষ হয়ে যাবে। তো বন্ধুরা অকারক কি, অকারকের সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে দেবো, মাধ্যমিক 26-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অকারক পদ। তো অকারক পদ হচ্ছে, আমরা যদি ভালো করে দেখি যে অকারক কাকে বলে, না অকারক হচ্ছে, আগেটা লিখি মানে বাক্য লিখি, তাহলে জিনিসটা আরও বোঝা যাবে। বুঝলাম, লিখি জনায়ের না বর্ধমানে লিখে দিই, বর্ধমানের সীতাভোগ বিখ্যাত, বর্ধমানের সীতাভোগ বিখ্যাত। তো বন্ধুরা এখানে যে লিখলাম বর্ধমান সীতাভোগ বিখ্যাত, এবার হচ্ছে ধরো এটা আন্ডারলাইন আছে, পরীক্ষা দিয়েছে, এটা ছেড়ে দাও, আমি একটা বাক্য বোঝাচ্ছি কীভাবে অকারক পদ হচ্ছে। সংজ্ঞাটা কিন্তু এর মধ্যেই বলে দিচ্ছি। না অকারক কি, অকারক হচ্ছে বাক্যের মধ্যে যে সমস্ত পদের সঙ্গে, বাক্যের মধ্যে যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকবে না। তাহলে কি বললাম, বাক্যের মধ্যে যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকবে না, কিন্তু কি অন্যান্য বিশেষ্য পদ বা নাম পদের সঙ্গে সম্পর্ক থাকে। কি বললাম, বাক্যের সঙ্গে যে সমস্ত পদের মানে বাক্য মধ্যস্থ যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকবে না, কিন্তু অন্যান্য নামপদ বা বিশেষ্য পদের সরাসরি সম্পর্ক থাকবে, তাকেই আমরা বলবো হচ্ছে কি না অকারক পদ। তাহলে বন্ধুরা দেখো এটা অকারক পদ কীভাবে হচ্ছে, না বাক্য, আবারও বলছি যে বাক্যের মধ্যস্থিত যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকবে, মানে কি এর সঙ্গে, মানে এটা আমি অন্য চিহ্ন দিচ্ছি, এর সঙ্গে ক্রিয়াপদের সেভাবে সম্পর্ক নেই। তাহলে এই বাক্যটার মধ্যে আরও যে নামপদ রয়েছে, বিশেষ্য পদ রয়েছে, তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক রয়েছে বন্ধুরা, তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক রয়েছে। তাহলে আর একটা নামপদ বা বিশেষ্য পদ কি বর্ধমান, প্লাস দেখো বর্ধমানের সঙ্গে এর যোগ আছে, আগেই বলেছি সম্পর্ক আছে, তাই অন্যান্য ক্রিয়া মানে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের যে সম্পর্ক থাকবে তাকে বলা হচ্ছে কিন্তু অকারক পদ। তাই বর্ধমানটা হয় বন্ধুরা এখানে অকারক পদ। তোমরা একবার দেখে নাও, তাহলেই ভুল বললাম, এটা পুরোটাই আন্ডারলাইন হবে, একটু মিস্টেক হয়ে গেছে। এটা হবে খুব, এটা বিখ্যাত, এতটা আন্ডারলাইন হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে ক্রিয়া। তো স্বভাবতই দেখো সীতাভোগ কোথাকার বিখ্যাত, বর্ধমানের, হ্যাঁ সীতাভোগ হচ্ছে বর্ধমানের বিখ্যাত বন্ধুরা। তাহলে দেখো সীতাভোগ কোথাকার, বর্ধমানে, মানে বর্ধমানের সঙ্গে একটা ইন্টার কানেক্ট রয়েছে কার, সীতাভোগের। প্লাস দেখো বর্ধমান যে শব্দ তার সঙ্গে কিন্তু এর যোগ রয়েছে, বর্ধমান প্লাস এর সমান বর্ধমানে। তাহলে কী বললাম, সীতাভোগের সঙ্গে বর্ধমানের একটা ইন্টার রিলেশন বা কানেক্ট রয়েছে, সে সঙ্গে বর্ধমানের সঙ্গে একটা এর যুক্ত রয়েছে, স্বভাবতই বর্ধমানের যে সীতাভোগ সম্পর্ক রয়েছে বলে এটা হচ্ছে অকারক পদ। এটা তোমরা আবার দেখে নাও, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ভুল বল না, ঠিকই আছে, মোটামুটি সীতাভোগটা আন্ডারলাইন করতে হবে না, কারণ যেমন আগেরটা করেছি কৃষ্ণনগরের মাটির পুতুল, পুতুলে আন্ডারলাইন দিইনি, তো পুতুলের সঙ্গে মাটির একটা সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে রাখি। সীতাভোগের সঙ্গে বর্ধমানের একটা সম্পর্ক রয়েছে, হ্যাঁ সেই সঙ্গে বর্ধমানের সঙ্গে এর যোগ রয়েছে, স্বভাবত এটা অকারক পদ। এইভাবে তোমরা করবে। কী বললাম, এই যে সীতাভোগের সঙ্গে বর্ধমানের সম্পর্ক, প্রথম সম্পর্ক দেখবে যে সীতাভোগটা কোথাকার, বর্ধমানের সম্পর্ক। তারপর দেখবে শব্দের সঙ্গে কি বিভক্তি যোগ আছে, র না এর, যদি র বা এর থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি চলে যাবো অকারক পদ, এবং অকারকের হচ্ছে র বা এর কার হয়, সম্বন্ধ পদের হয়, তাহলে আমরা লিখে দেবো সম্বন্ধ পদ। তো বন্ধুরা এটা দেখে নাও, তাহলে আমাদের এখানে হচ্ছে কারক এবং অকারকের যে
মেন যে 6টা ভাগ এবং অকারকের যে 2টো ভাগ সম্বন্ধ সম্বোধন সেগুলো আমাদের আলোচনা করে দেওয়া হলো। যদি এই 6টা ভাগ এবং অকারকের 2টো ভাগ যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তোমাদের সমস্যাটা চেষ্টা করা হবে খুব দ্রুত সলভ করে দেওয়ার, যতটা পারা যায় সলভ করে দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরাও আগামী দিন 26-এ যারা মাধ্যমিক দেবে বা সামনে নভেম্বরে যারা টেস্ট পরীক্ষা দেবে মাধ্যমিকের, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। বা অনেকে বাংলা নিয়ে পড়াশোনা করছে, তারা আমার চাইতে হয়তো বেটার জানে। সেক্ষেত্রে তারাও যদি আমার কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকে, তারাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারে। যদি ভুল হয়ে থাকে আমি সেটা শুধরে নেওয়ার বা ত্রুটি সংশোধন করার চেষ্টা করব। তো আবারও বলছি, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার লাইক করো। এবং যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও আজই, জলদি। এবং পাশে থাকা বেল আইকনটিকে তোমরা কী করো না অন করে দাও, নোটিফিকেশনটা অল করে দাও। তাহলে কি হবে, যখনই কোনো ভিডিও ছাড়বো বা ভিডিও আপলোড করবো আমরা এই চ্যানেলে, তা সবার আগে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই বন্ধুরা, বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। ধন্যবাদ, আবার দেখা হবে বন্ধুরা।